হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেইন সিরিজের আজকের পর্বে আমরা 2018 সালে মুক্তি পাওয়া হলিউডের জনপ্রিয় সাইফাই অ্যাকশন মুভি ভেনম সিরিজের প্রথম পর্ব এক্সপ্লেইন করতে চলেছি। সম্প্রতি এই সিনেমার তৃতীয় পর্বের ট্রেইলার মুক্তি পেয়েছে আর সিনেমাটি আগামী অক্টোবর মাসে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাবে। তাই আমরা এই সিরিজের প্রথম দুটি পর্ব এক্সপ্লেইনের পর অপেক্ষা করব এবং তৃতীয় পর্ব মুক্তির সাথে সাথেই তার এক্সপ্লেইন নিয়ে আসার চেষ্টা করব। তো আর দেরি না করে আমরা সিনেমার মূল গল্পে চলে যাই। সিনেমার শুরুতে আমরা একটি মহাকাশযান দেখতে পাই যেটা পৃথিবী থেকে ক্লিন্টন নামক একটি গ্রহে পাঠানো হয়েছিল, আর সেই গ্রহ থেকে 4টি প্রাণের স্যাম্পল নিয়ে স্পেসশিপটি পৃথিবীতে ফেরত আসছিল। আর এই স্পেসশিপটি পাঠিয়েছিল লাইফ ফাউন্ডেশন নামক একটি কোম্পানি। কিন্তু পৃথিবীতে ল্যান্ড করার আগে অতিরিক্ত গতির কারণে স্পেসশিপটিতে বায়ুমণ্ডলের ঘর্ষণে আগুন ধরে যায়, আর তারপর সেই স্পেসশিপটি মালয়েশিয়ার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। যে খবর পেয়েই লাইফ ফাউন্ডেশনের রেস্কিউ টিম সেখানে পৌঁছায়, যেখানে তারা তাদের একজন মহাকাশচারীকে জীবিত পায়। তাই দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়। এরপর তারা সেই ক্র্যাশ হওয়া স্পেসশিপের ভেতর থেকে 3টি সিম্বিওট উদ্ধার করতে পারলেও একটি সিম্বিওটকে তারা খুঁজে পায় না। আসলে ওই সিম্বিওটটি সেই মহাকাশচারীর শরীরে ঢুকে গিয়েছিল। মানে সিম্বিওট নামক এই অদ্ভুত প্রাণীগুলো অন্য জীবিত প্রাণীর শরীরে ঢুকে তাকে হোস্ট বানিয়ে চলে। তো যাই হোক, এরপর দেখা যায় সেই আহত মহাকাশচারীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার শরীরে থাকা সেই সিম্বিওটটি সবার উপর হামলা করে এবং একটি মহিলা পুলিশের শরীরে প্রবেশ করে। আর তখন আমরা দেখতে পাই ওই সিম্বিওটটি সেই মহাকাশচারীর পোশাকে লাইফ ফাউন্ডেশন লেখাটি দেখে। এর মাধ্যমে বোঝানো হয় যে ওই সিম্বিওটগুলো খুবই ইন্টেলিজেন্ট, মানে তারা বুঝে গিয়েছে কারা তাদের পৃথিবীতে ধরে নিয়ে এসেছে। পরের দৃশ্যে আমরা এই সিনেমার মূল চরিত্র এডি ব্রক ও তার গার্লফ্রেন্ড অ্যানকে দেখতে পাই, যারা আসলে লিভিনে থাকে এবং খুব শীঘ্রই তারা বিয়ে করতে যাচ্ছে। এডি একজন সাংবাদিক আর তার কোম্পানি তার উপরে অনেক খুশি ছিল, কারণ সে খুব ভালো নিউজ কভার করতে পারত। আর তার গার্লফ্রেন্ড অ্যান কাজ করে সেই লাইফ ফাউন্ডেশন কোম্পানিতে, যারা ওই সিম্বিয়েট ধরনের এলিয়েনদের ধরে নিয়ে এসেছে। পরের সিন আমরা দেখি এডি যখন তার অফিসে পৌঁছায়, তার বস তাকে বলে, তুমি অনেক ভালো কাজ করো, তাই আজকে আমি তোমাকে অনেক বড় একটা কাজ দিতে চলেছি। আর সেটি হলো তোমাকে লাইফ ফাউন্ডেশনের মালিক কার্লটন ড্রেকের ইন্টারভিউ নিতে হবে। তবে তুমি কিন্তু তাকে ওই মহাকাশ গবেষণার বিষয়ের বাইরে অন্য কোনো উল্টাপাল্টা প্রশ্ন করবে না, কারণ সে এই শহরের সবচেয়ে ধনী ও খারাপ লোক, আর সে চাইলে আমাদের এই কোম্পানি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তাই খুবই সাবধানে বিষয়টি হ্যান্ডেল করবে। তখন এডি বলে, আপনি চিন্তা করবেন না, আমি বিষয়টি মাথায় রাখবো এবং শুধুমাত্র আপনার দেওয়া প্রশ্নগুলোই করব। তারপর এডি যখন অ্যানের সাথে দেখা করতে যায়, সেও তাকে একই কথা বলে যে সে যেন বসের কথা মতোই ইন্টারভিউ নেয়। তো এরপর আমরা দেখি রাতে এডি তার বাড়ি ফিরে আসে, যেখানে অ্যানের ল্যাপটপে লাইফ ফাউন্ডেশনে অ্যানের যে বান্ধবী রয়েছে সে একটি মেইল পাঠায়। আর ওই মেইলে লেখা ছিল, আমাদের লাইফ ফাউন্ডেশনের কোনো কিছুই ঠিক নেই, এরা এক্সপেরিমেন্টের নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে। এমনকি তারা ভিন গ্রহ থেকে যে প্রাণীগুলো নিয়ে এসেছে সেগুলোর এক্সপেরিমেন্টের জন্য আমাদেরও ব্যবহার করতে পারে। এছাড়া ওই মেইলে প্রাণীগুলো এবং কি এক্সপেরিমেন্ট করা হবে তার পুরো ইনফরমেশন দেওয়া ছিল। তো যাই হোক, পরের দিন আমাদের লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেককে দেখানো হয়। আর এডি যখন তার ইন্টারভিউ নিতে শুরু করে, প্রথম দিকে সে তার বসের স্ক্রিপ্ট অনুযায়ী প্রশ্ন করলেও কিছুক্ষণ পরেই সে ড্রেককে সেই প্রাণীগুলো এবং তার এক্সপেরিমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে, আপনি আপনার এই ভুলভাল গবেষণার জন্য মানুষের জীবন নিয়ে খেলছেন। এমনকি এখনো পর্যন্ত আপনার কোম্পানির অনেক কর্মচারী নিখোঁজ হয়ে গেছে, তো তাদেরও কি আপনি এক্সপেরিমেন্ট করে মেরে ফেলেছেন? তো এডির এমন প্রশ্ন শুনে ড্রেক মারাত্মক রেগে যায় এবং ইন্টারভিউ দেবে না বলে তাকে সেখান থেকে সিকিউরিটি দিয়ে বের করে দেয়। এরপর এডি যখন তার অফিসে পৌঁছায়, তার বস তাকে বলে, আমি নিষেধ করার পরেও তুমি তাকে এমন প্রশ্ন কেন করলে? তুমি কি জানো উনি যদি চান তাহলে আমার এই অফিস কিনে উনি ওনার গাড়ির গ্যারেজ বানাতে পারে। আর তারপর এডির বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে। এদিকে এই একই কারণে অ্যানও তার চাকরি হারায়, ফলে সে এডির উপর রেগে গিয়ে তার সাথে ব্রেকআপ করে চলে যায়। আর এর পরের দৃশ্যে আমরা দেখি মালয়েশিয়াতে রাত হয়ে গেছে, আর যে মহিলা পুলিশের
শরীরে ওই সিম্বিওটটি ঢুকেছিল সে বাজারের মধ্যে ঘুরে বেড়ানোর সময় একটি দোকান থেকে জীবন্ত ইল মাছ ধরে খেতে থাকে, যে কারণে দোকানদার তার উপর চিৎকার করতে থাকলে সে ওই দোকানদারকে মেরে ফেলে, যেটা দেখে আশেপাশের মানুষ তাকে আটকাতে গেলে সে তাদেরকেও মেরে ফেলে। আর এরপর ওই সিম্বিওট ওই মহিলার শরীর ছেড়ে অন্য একটি বৃদ্ধা মহিলার শরীরে প্রবেশ করে। আসলে এই সিম্বিওট গুলো কোনো পাওয়ারফুল হোস্ট ছাড়া কারো শরীরে বেশিক্ষণ থাকতে পারে না। এর পরের সিন আমরা দেখি লাইফ ফাউন্ডেশন ওই সিম্বিওট গুলোর উপর এক্সপেরিমেন্ট করছিল, মানে তারা দেখতে চাইছিল এই সিম্বিওট গুলো যেহেতু এক ধরনের পরজীবী টাইপের প্রাণী, তাই এটি পৃথিবীর একটা প্রাণীর উপর কি ধরনের প্রভাব ফেলে। তাই তারা কাচের একটি রুমের মধ্যে একটি খরগোশ রেখে সেটির উপর একটি হলুদ রঙের সিম্বিওট ছেড়ে দেয়। আর তারপর ওই সিম্বিওট খরগোশের শরীরে ঢোকার পর প্রথমে একটু অস্বাভাবিক মনে হলেও কিছু সময় পরে দেখা যায় ওই সিম্বিওটটি খুব সুন্দরভাবে খরগোশের দেহের সাথে মানিয়ে নিয়েছে, যার ফলে খরগোশটিকে আরো শক্তিশালী মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই খরগোশটিও মারা যায় এবং সিম্বিওটটিও মারা যায়, মানে ওই সিম্বিওটটি তার যোগ্য হোস্ট পায়নি। তাই লাইফ ফাউন্ডেশনের সবাই খুব হতাশ হয়। অন্যদিকে দেখা যায় এটি তার চাকরি হারানোর শোকে একটি বারে গিয়েছে ড্রিঙ্ক করার জন্য, যেখানে সে টিভিতে দেখতে পায় লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেক আরো একটি স্পেসশিপ পৃথিবীর বাইরে পাঠাতে যাচ্ছে এবং সেই ভিন গ্রহ থেকে আরো কিছু প্রাণীর স্যাম্পল আনতে যাচ্ছে, যেটা দেখে এটির খুবই খারাপ লাগে এবং সে বাইরে বেরিয়ে আসে। তো এখানে ফুটপাতে বসে থাকা এক গরিব মহিলা এডিকে তার কাছে থেকে পত্রিকা কিনতে বলে, তাই এডি তার কাছে থেকে একটি পত্রিকা কিনে আর তারপর একটি দোকানে ঢোকে তার কিছু জিনিসপত্র কেনার জন্য। ঠিক সেই সময় সেখানে একটা চোর আসে এবং দোকান থেকে টাকা পয়সা আর জিনিসপত্র নিয়ে যেতে লাগে, কিন্তু এডি এটা দেখে চুপ থাকে কারণ ওই চোরের হাতে পিস্তল ছিল। তাই এডি ওই চোরের মোকাবেলা করার সাহস পায় না আর এরপর সে তার বিল পরিশোধ করে সেখান থেকে ফিরে আসে। এরপর আমরা আবার লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেককে তার গবেষকদের সাথে কথা বলতে দেখি, আর এইবার তারা জন্তুর পরিবর্তে মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, কারণ তারা দেখতে যাচ্ছে যে এই সিম্বিওট গুলো মানুষের সাথে খাপ খাওয়াতে পারে কিনা। এই জন্য আইজাক নামের একজন গৃহহীন ব্যক্তিকে ধরে এনে একটি কাচের রুমে ঢুকিয়ে তারপর একটি সিম্বিওটকে ছেড়ে দেওয়া হয়। আর ওই সিম্বিওটটি মানুষের শরীরে প্রবেশের কিছুক্ষণ পরেই সেই লোকটি মারা যায় আর সিম্বিওটটি তার শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, মানে তাদের এক্সপেরিমেন্ট এবারও বিফলে যায়। আর এখানে কিন্তু সেই মেয়েটি ছিল যে এডির গার্লফ্রেন্ড অ্যানের কাছে মেইল করে সব ইনফরমেশন ফাঁস করে দিয়েছিল। তো এইসব কিছু দেখার পর সে এডির সাথে দেখা করে তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে সবার সামনে ড্রেকের মুখোশ খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু এডি বলে, আমি তোমাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না, কারণ ড্রেকের বিরুদ্ধে কথা বলে আমার চাকরি, গার্লফ্রেন্ড সবকিছু হারিয়েছি, তাই আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। তো যাই হোক, পরের সিনে এডি অ্যানের সাথে দেখা করতে তার বাড়ির সামনে আসে, কিন্তু সেখানে যাওয়ার পর সে জানতে পারে অ্যান এখন ড্যান নামের একটি ছেলের সাথে নতুন রিলেশনে জড়িয়েছে। এটা দেখার পর সে খুব কষ্ট পায় এবং ড্রেকের উপর প্রতিশোধ নিতে চায়, কারণ তার জন্যই সে সব হারিয়েছে। আর এরপর এডি ওই মেয়েটির সাথে লুকিয়ে লাইফ ফাউন্ডেশনের ল্যাবে যায় এবং প্রমাণ জোগাড় করার জন্য সবকিছুর ভিডিও করতে থাকে। আর তখন সেখানে এডি সেই গরিব মহিলাকে দেখতে পায় যার কাছে থেকে সে পত্রিকা কিনেছিল, আর ওই মহিলার উপর কিন্তু অলরেডি একটি সিম্বিওট দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তো সেই মহিলাকে বাঁচানোর জন্য সে যখন ল্যাবের সেলের কাজ ভাঙে তখন সে এডির উপর হামলা করে এবং ওই সিম্বিওটটি সেই মহিলার শরীর ছেড়ে এডির শরীরের মধ্যে ঢুকে যায়। আর এর মধ্যেই কোম্পানির সিকিউরিটি গার্ডরা সেখানে চলে আসে। এডি সেখান থেকে পালাতে শুরু করে এবং পালানোর সময় এডি বুঝতেও পারে না যে তার মধ্যে এত সুপার পাওয়ার স্কিল কিভাবে আসলো। আসলে এই সবকিছুই ওই সিম্বিওটের কারণে হচ্ছিল, কারণ ওই সিম্বিওটটি তার ভেতরে গিয়ে তাকে আরো শক্তিশালী করে দিয়েছে। তো এরপর যখন এডি বাড়ি ফিরে আসে সে অনেক বেশি পানি খেতে থাকে এবং ঘরে যত খাবার ছিল সে সব খেতে থাকে, কিন্তু তারপরও তার ক্ষুধা মেটে না আর অবশেষে সে বমি করতে শুরু করে। আসলে তার শরীরের মধ্যে থাকা সিম্বিওটটি তার শক্তির জন্য এত খেতে চাচ্ছে। তো এডি তার শরীরের এমন পরিবর্তন দেখে খুব চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝে না উঠতে পেরে অবশেষে অ্যানের কাছে ফোন করে, কিন্তু তখনই সে অন্য একটি কণ্ঠ শুনতে পায় যেটা তার শরীরের ভেতর থেকে কথা বলছে। তাই সে ভয় পেয়ে অ্যানের কাছে চলে আসে, যেখানে অ্যান ও তার নতুন বয়ফ্রেন্ড ড্যান সেখানে খাওয়া দাওয়া করছিল, কিন্তু এডি সেখানে এসে অদ্ভুত আচরণ করতে থাকে। সে যার তার প্লেট থেকে খাবার নিয়ে খেতে থাকে, ওয়েটারদের বলে জীবিত কিছু তাকে খেতে দিতে। আর এক পর্যায়ে সে সেখানে থাকা একটি অ্যাকোরিয়ামের মধ্যে নেমে জ্যান্ত কাঁকড়া খেতে শুরু করে। তাই অ্যান ও তার নতুন বয়ফ্রেন্ড ড্যান, যে একজন ডাক্তার, তারা দুজনেই বুঝতে পারে যে এডির আসলে বড় কোনো শারীরিক
প্রবলেম হয়েছে, তাই তারা তাকে হসপিটালে এনে একটি এমআরআই মেশিনে ঢোকায় পরীক্ষা করার জন্য। কিন্তু এমআরআই মেশিনের ফ্রিকোয়েন্সি এডির ভেতরে থাকা সিম্বিওট সহ্য করতে না পারায় এডি চিৎকার করতে থাকলে ডাক্তাররা তাড়াতাড়ি মেশিন বন্ধ করে দেয়। আর এডিকে ড্যান বলে, তোমার স্ক্যান হয়ে গেছে আর আমরা পরে তোমাকে রিপোর্ট জানাবো। তো এরপর আমাদের আবারও লাইফ ফাউন্ডেশনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি ড্রেক জানতে পেরেছে এই মেয়েটি বাইরে থেকে এখানে কাউকে নিয়ে এসেছিল। তো সে কৌশলে ওই মেয়ের কাছে থেকে জেনে নেয় যে সে এডি ব্রককে এখানে নিয়ে এসেছিল। আর তারপর ড্রেক মেয়েটিকে হত্যা করার জন্য তার উপর একটি সিম্বিওট ছেড়ে দেয়, কিন্তু সিম্বিওটটি মেয়েটির শরীরে প্রবেশ করার পর তাদের ম্যাচ না হওয়ায় মেয়েটিও মারা যায় এবং সিম্বিওটটিও মারা যায়। অন্যদিকে দেখা যায় এডি তার বাড়িতে ফিরে আসার পর পাশের ফ্ল্যাট থেকে অনেক লাউড মিউজিক শুনতে পায়। তো এই সিম্বিওট আসলে লাউড শব্দ সহ্য করতে পারে না, তাই এডি তার প্রতিবেশীকে সাউন্ড কমানোর কথা বলে, কিন্তু সে এডির কথা শোনে না, বরং উল্টো জেদ করে। তাই এডির শরীরে থাকা সিম্বিওট ব্যাপক রেগে যায় এবং তার আসল চেহারার মাধ্যমে ওই লোককে ভয় দেখায়। আর এরপর আমরা দেখি লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেক এডিকে ধরার জন্য কিছু গার্ডদের পাঠায়, কিন্তু এডির ভেতরে থাকা সিম্বিওট গার্ডদের সেই লেভেলের মার দেয়। আর এই সবকিছুই কিন্তু ড্রেক গার্ডদের কাছে থাকা ক্যামেরার মাধ্যমে দেখছিল। তাই সে অবাক হয়ে বলে, দেখো আমি ভিন গ্রহ থেকে যে প্রাণী নিয়ে এসেছি তা কত শক্তিশালী। আর পাশাপাশি এটাও বুঝতে পারে যে এডি আসলে ওই সিম্বিওটের জন্য একটা পারফেক্ট হোস্ট। তাই সে তার লোকেদের অর্ডার দেয় যে যেভাবেই হোক এডিকে তাদের ল্যাবে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু এডি তাদের সাথে লড়াই করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। আর ড্রেক তাকে ধরার জন্য আরো গার্ডদের পাঠায়। এডি একটি বাইকে করে পালাতে থাকলে সমস্ত গার্ড মিলে এডিকে ধরার চেষ্টা করে, কিন্তু এডির বাইকের কন্ট্রোল ছিল ওই সিম্বিওটের হাতে, তাই গার্ডরা কিছুতেই পেরে উঠছিল না। আর অবশেষে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে এডি তার বাইক থেকে পড়ে যায় আর তার হাত পা খুব বাজেভাবে ভেঙে যায়। এরপর একজন গার্ড যখন এডিকে ধরার জন্য আসে তখন সেই সিম্বিওটটি বাইরে বেরিয়ে আসে। আর এইবার আমরা প্রথমবারের মতো ওই সিম্বিওটের আসল চেহারা দেখতে পাই। তো ওই সিম্বিওটটি সেই গার্ডদের মাথায় কামড় দিয়ে চিবিয়ে ফেলে এবং অবশেষে লেকের পানিতে ঝাঁপ দিয়ে সেখান থেকে অন্য একটি জায়গায় চলে আসে। এখানে আসার পর এডি দেখে তার হাত পা একদম ঠিক হয়ে গেছে, মানে ওই সিম্বিওটটি তাকে ঠিক করে দিয়েছে। আর এরপরে ওই সিম্বিওটটি বাইরে বেরিয়ে প্রথমবারের মতো এডির সাথে সামনাসামনি কথা বলে এবং জানায় তার নাম হলো ভেনম। আর ভেনম তাকে বলে, এডি তুমি খুবই ভালো মানের হোস্ট, তাই তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে আমার কথা মতোই চলতে হবে। তাই এডিও নিরুপায় হয়ে তার কথা মেনে নেয়। আর এরপর এডি তাকে জিজ্ঞেস করে সে আসলে কি চায়। তখন ভেনম তাকে বলে সে কার্লটন ড্রেকের সেই রকেট পর্যন্ত পৌঁছাতে চায়। তো এরপরের সিনে দেখা যায় এডি তার পুরনো অফিসে পৌঁছায়, কারণ সে তার বসের মাধ্যমে তার কাছে থাকা সব প্রমাণগুলো সবার সামনে এনে ড্রেকের মুখোশ খুলে দিতে চাইছিল। কিন্তু অফিসে পৌঁছানোর পর অফিসের গার্ড, যে তার একজন পুরনো বন্ধু, সে তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় এবং বলে যদি আমি তোমাকে ঢুকতে দেই তাহলে আমার চাকরি চলে যাবে। তাই নিরুপায় হয়ে এডি বাইরে বেরিয়ে আসে। আর তখন ভেনম তাকে জিজ্ঞেস করে তুমি কি উপরে যেতে চাও, তো তুমি এটা আমাকে বলনি কেন। তো এরপর এডিকে ভেনম একেবারে ছাদ পর্যন্ত নিয়ে যায়, যেখানে সেই সময়ে একটি প্লেন চলে আসায় উচ্চ শব্দের কারণে ভেনম তার ক্ষমতা হারায় এবং এডি নিচে পড়ে যেতে লাগে, কিন্তু ভেনম তাকে বাঁচায়। এরপর সে তার বসের রুমে প্রবেশ করে প্রমাণস্বরূপ তার ফোন রেখে নিচে নেমে আসে, যেখানে পুনরায় ড্রেকের বাহিনী তার উপর হামলা করে। আর এখানে আমরা এই সিনেমার ভেনমের মোস্ট আইকনিক ফাইট সিন দেখতে পাই, যেটা আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। এদিকে ড্যান এডির যে টেস্টগুলো করেছিল তার রিপোর্ট এসে যায়, যেটা দেখে সে মনে করে এডির মধ্যে কোনো ভাইরাস ঢুকেছে। তাই অ্যানকে সে ফোন করে বলে এডিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসতে। তাই অ্যান এডির খোঁজ করতে করতে সেই অফিসে পৌঁছায়। আর ভেনম যখন একটি গার্ডকে খেয়ে ফেলতেই যাবে তখনই সেখানে অ্যান চলে আসে। অ্যানকে দেখা মাত্রই ভেনম ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে এডির ভেতরে ঢুকে যায়। আর এডি অ্যানকে বোঝায় যে তার মধ্যে একটি সিম্বিওট ঢুকে গেছে, এখন সে যা বলছে তার তাই করতে হচ্ছে। তাই অ্যান এডিকে নিয়ে হসপিটালে আসে, যেখানে ড্যান তাকে বলে তোমার শরীরে যে পরজীবী ভাইরাসটি রয়েছে সেটি তোমার শরীরের অঙ্গের ক্ষতি করে তোমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তাই ভেনম এডিকে বলে তুমি ওদের কথা বিশ্বাস করো না, তোমার শরীরের সমস্ত প্রবলেম আমি ঠিক করে দেব। আর এক পর্যায়ে এডি উত্তেজিত হয়ে পড়লে ভেনম ড্যানের গলা চেপে ধরে। তাই অ্যান এমআরআই মেশিন চালু করে দিলে উচ্চ ফ্রিকোয়েন্সির কারণে ভেনম দুর্বল হয়ে এডির শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। আসলে অ্যান এডিকে হসপিটালে নিয়ে আসার সময় এডির কাছে থেকে জানতে পেরেছিল যে ভেনম উচ্চ শব্দ আর আগুন সহ্য করতে পারে না। তো ভেনমকে এডির থেকে আলাদা করে
এমআরআই রুমে বন্দি করে ফেলার পর এডি যখন সেখান থেকে চলে যেতে লাগে তখনই গার্ডরা তাকে বন্দি করে ড্রেকের কাছে নিয়ে আসে। এদিকে ভেনম ওই এমআরআই রুমের এসিড ডাক্ট দিয়ে বাইরে বেরিয়ে একটি কুকুরের শরীরে প্রবেশ করে আর তারপর কুকুরের শরীর ছেড়ে অ্যানের শরীরে প্রবেশ করে। বাইরে থাকা যে সিম্বিওটটি একটি বৃদ্ধার শরীরে ঢুকেছিল সে বর্তমানে একটি বাচ্চা মেয়েকে হোস্ট বানিয়ে ড্রেকের অফিসে আসে। তো ল্যাবের মধ্যে এতটুকু একটা বাচ্চাকে আসতে দেখে ড্রেক সেই মেয়েকে গিয়ে জিজ্ঞেস করে সে আসলে হারিয়ে গেছে কিনা। আর তখনই সেই বাচ্চা মেয়েটির শরীরের সিম্বিওট ড্রেকের গলা চেপে ধরে তার শরীর কবজা করে। আর এরপর ড্রেক এডির কাছে এসে জিজ্ঞেস করে তার সাথে থাকা সিম্বিওটটি কোথায়। তো এডি যখন জানায় আমি জানি না সে এখন কোথায়। আর এটা জানার পর ড্রেকের মধ্যে থাকা সেই সিম্বিওটটি বাইরে বেরিয়ে নিজের আসল রূপে এডিকে জিজ্ঞেস করে ভেনম কোথায়। কিন্তু এরপরেও এডি কিছু না বলায় ড্রেক গার্ডদের অর্ডার দেয় এডিকে মেরে ফেলার জন্য। তাই তারা এডিকে মেরে ফেলার জন্য জঙ্গলে নিয়ে যায়। কিন্তু সেখানে এডিকে তারা মেরে ফেলার আগেই অ্যান মানে যার মধ্যে বর্তমানে ভেনম রয়েছে সে সবাইকে মেরে এডিকে বাঁচায় এবং ভেনম পুনরায় এডির শরীরে ফিরে আসে। আর এডিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ড্রেক এবং ড্রেকের মধ্যে থাকা সিম্বিওট রায়টকে খুঁজে বের করতে হবে, কারণ রায়ট ড্রেকের সাহায্যে মহাকাশে গিয়ে আরো সিম্বিওটদের নিয়ে আসবে যারা পৃথিবীতে আসলে মানুষদের খেয়ে নিজেদের পেট ভরাবে আর এভাবে পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তখন এডি বলে তুমিও তো মনে হয় এটাই চাইতে। তখন ভেনম তাকে বলে প্রথমে আমিও এটাই চাইতাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমার এই পৃথিবী ভালো লাগতে শুরু করেছে, তাই এখন আর আমি চাই না এইরকম কিছু হোক, তাই আমাদের ওদেরকে যেভাবেই হোক আটকাতে হবে। তো যাই হোক, পরের সিন আমরা দেখি রায়টের কথা মতো ড্রেক তার ফাউন্ডেশন থেকে আরেকটা রকেট লঞ্চ করতে চলেছে, কিন্তু সেখানে থাকা একটি বিজ্ঞানীর ড্রেকের কথাবার্তা শুনে সন্দেহ হয় আর সে স্পেসশিপের লঞ্চ বন্ধ করতে চেষ্টা করলে ড্রেকের ভেতরে থাকা রায়ট বুঝতে পেরে তার আসল চেহারায় আসে এবং ওই বিজ্ঞানী সহ সেখানে থাকা সমস্ত বিজ্ঞানীদের মেরে ফেলে আর তারপর নিজেই রকেটটি লঞ্চ করতে দিয়ে সোজা রকেটের দিকে যেতে থাকে। এমন সময় ভেনম সেখানে এসে পড়ে এবং তাদের দুজনের মধ্যে ব্যাপক ফাইট হয়, কিন্তু রায়ট ভেনমের চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় ভেনমের অবস্থা যখন শোচনীয় হয়ে পড়ে তখন অ্যান কন্ট্রোল রুম থেকে অবস্থা বেগতিক দেখে একটি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড চালু করে দেয়, যার ফলে ভেনম ও রায়ট দুজনেই দুর্বল হয়ে তাদের হোস্টদের বডি ছেড়ে দেয়। কিন্তু এরপরেও এডি ও ড্রেক তাদের মধ্যে ফাইট শুরু করে আর এক পর্যায়ে ড্রেক তার সিম্বিওট ফিরে পেয়ে এডির পেটের মধ্যে একটি মেটাল ঢুকিয়ে দেয় এবং নিজে স্পেসশিপের ভেতরে ঢুকে যায়। তো এডি যখন মারা যাচ্ছিল তখন ভেনম আবারও তার কাছে আসে এবং তাকে কভার করে তার ক্ষত ঠিক করে দেয় আর তারপর সেই স্পেসশিপের উপর আক্রমণ করে সেটির ফুয়েল ট্যাঙ্ক লিক করে দেয়, যার ফলে রকেটটি বিস্ফোরণ হয়ে ড্রেক ও রায়ট দুজনই মারা যায়। আর এই বিস্ফোরণ থেকে বাঁচাতে ভেনম এডিকে কভার করে পানিতে ফেলে দেয়, যার ফলে ভেনম মারা গেলেও এডি বেঁচে যায়। তো এর পরের দৃশ্যে দেখানো হয় এডি ও অ্যান তাদের সম্পর্ক নিয়ে কথা বলছে আর এমন সময় এডির ভেতর থেকে কেউ একজন কথা বলে আর আমরা তখন বুঝতে পারি আসলে ভেনম মারা যায়নি, সে এখনো এডির ভেতরে রয়েছে। আর তাদের কথার সময় অ্যানের মনে হয় ভেনম হয়তো এখনো রয়েছে, কিন্তু এডি তাকে বিশ্বাস করায় যে ভেনম এখন আর নেই। এটা বলেই সে সেখান থেকে চলে আসে আর যেতে যেতে সে ভেনমের সাথে কথা বলে যে এই পৃথিবীতে থাকতে হলে আমার কিছু নিয়মকানুন তোমার মেনে চলতে হবে, যেমন তুমি শুধু খারাপ মানুষদেরই খেতে পারবে, ভালো মানুষদের খেতে পারবে না। তখন ভেনম খারাপ মানুষদের দেখতে চায়, কিন্তু এডি তাকে কিছু না বলে সেই লোকাল শপের মধ্যে ঢোকে যেখান থেকে সে বাজার করে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও সেই চোরটি টাকা লুট করতে আসে, কিন্তু এইবার এডির ভেতরে রয়েছে ভেনম। সে যখন বুঝতে পারে এটা খারাপ মানুষ তখন সে ওই চোরকে ধরে বলে যদি তোকে আর কোনোদিন চুরি করতে দেখি তাহলে আমি তোর মাথা চিবিয়ে খাবো। কিন্তু চোরটি ভয় পেয়ে ভেনমের উপর আক্রমণ করে বসলে ভেনম দোকান মালিকের সামনেই তার মাথা কামড় দিয়ে খেয়ে ফেলে। তো এতে দোকান মালিক ভয় পেলেও চোর মারা গেছে ভেবে নিশ্চিন্ত হয়। তো এই সিনেমার শেষ দৃশ্যে দেখানো হয় এডি একটা জেলখানায় খুবই ডেঞ্জারাস একটি সিরিয়াল কিলারের ইন্টারভিউ নিতে গিয়েছে, যে কিনা আগে থেকেই জানতো যে এডি সেখানে আসবে। আর সে এডিকে বলে আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছিলাম, তুমি কি পুরনো কাহিনী নিয়ে নিউজ করবে নাকি নতুন কাহিনী নিয়ে, কারণ খুব তাড়াতাড়ি তুমি কার্নেজ নামের নতুন একটি ভিলেনের সাথে পরিচিত হতে যাচ্ছ। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়, মানে এখানে দ্বিতীয় পর্বের ক্লু দেওয়া হয় আর আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি এক্সপ্লেন করব। সিনেমাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে পরবর্তীতে আরো এরকম ভিডিও
ভিডিও উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।